দারুণ লাগে। জলের আওয়াজটা শুনতে যেন কানে আরো বেশি ভালো লাগছে। শিমুলতলার লাট্টু পাহাড়। অরিত্র বলে আমাকে নিচ থেকে ডাকলো। এটা এমনি হরার জায়গা, হন্টেড জায়গা, তার একটু হরার ফিলটা আসবে না এরকম হয়ে যায়। বাঙালিদের মনোরম এবং নির্মল প্রাকৃতিক স্বাস্থ্য কেন্দ্র, বিহার রাজ্যের এক হ্যামলেট শিমুলতলা। নমস্কার, আমি অরিত্র। এই ভিডিওতে দেখতে পাবেন দেওঘর থেকে শিমুলতলা ঘুরে আবার দিনের দিন দেওঘরে ফিরে যাব। যদি আপনি আগের দুটো ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন দেওঘরে এক রাত থেকে এবং দেওঘর ঘুরে তারপর দ্বিতীয় দিন আমরা শিমুলতলা ঘুরতে এলাম। চলুন এই ভিডিও থেকে জানতে পারবেন শিমুলতলায় কিভাবে সময় কাটালাম, কোথায় কোথায় ঘুরলাম এবং তার ইতিহাস নিয়েও আলোচনা করব, সঙ্গে কোথায় খাওয়া দাওয়া করলাম। দেওঘরে আমরা উঠেছিলাম হোটেল গিরিজা সানরাইজে। সকালবেলা চা খেয়ে স্নান করে হোটেলের রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে নিলাম, আটার লুচি সঙ্গে আলুর তরকারি। ব্রেকফাস্ট করে রওনা দিলাম শিমুলতলার উদ্দেশ্যে, বাঙালিদের হাওয়া বদলের উইকেন্ড ডেস্টিনেশন। দেওঘর থেকে শিমুলতলা কিভাবে যাবেন এবং তার গাড়ি ভাড়া কত সেটা নিয়ে ট্যুর গাইডের ভিডিওতে আলোচনা করেছি, তবুও একবার বলে দিই। দেওঘর থেকে গাড়ি ভাড়া করে মোটামুটি 1800 টাকা থেকে 3500 টাকার মধ্যে শিমুলতলা ঘোরা হয়ে যাবে, প্লাস খাওয়া দাওয়ার পেছনে 300-400 টাকা ধরতে পারেন। গাড়ি আপনি হোটেল থেকেই বলে বুক করতে পারেন বা কোনো সংস্থায় কথা বলতে পারেন। আমরা সকাল 10টা নাগাদ দেওঘর থেকে রওনা দিলাম শিমুলতলার উদ্দেশ্যে। রাস্তা খুব সুন্দর, একদম মাখনের মতন। দেওঘর থেকে শিমুলতলার দূরত্ব 38 কিলোমিটার। সময় লাগলো 1 থেকে 1.5 ঘন্টা। ঝাড়খণ্ড থেকে বিহার রাজ্যে প্রবেশ করলাম। বিহারের জামুই ডিস্ট্রিক্টে পড়ছে এই শিমুলতলা। শিমুলতলা এমন এক জায়গা যেখানে হয়তো একটা সময় অনেক বড় বড় শিমুল গাছ ছিল, কিন্তু আজকে তার দেখা যায় না। কিন্তু তার সবুজ এবং শান্ত আকর্ষণ ধরে রেখেছে। ব্রিটিশ আমলে শিমুলতলা ছিল একটি সর্বব্যাপী স্বাস্থ্যকর কেন্দ্র। কেউ কেউ আবার শিমুলতলাকে বলে সিমলা অব বিহার। বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, ব্রিটিশ ভারতের ভাইসরয়, ঢাকার রানী এবং আরও অনেকে এই শিমুলতলায় একটা করে বাড়ি ছিল, যেগুলো আজকে কোনোটা লজ, কোনোটা হোটেল, ভিল্লা বা রিসর্ট হয়ে গেছে। চলুন এই গ্রামে কোথায় কোথায় ঘুরলাম দেখে নিন। প্রথমেই চলে এলাম লাট্টু পাহাড়। বুঝতেই পারছেন কনকনে ডিসেম্বরের শীতে এসছি, কুয়াশায় ভরে গেছে, পরিষ্কার করে কিছুই দেখা যাচ্ছে না। এখানে সিঁড়ি করা আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা মন্দির দেখতে পেলাম। একটি মনোরম পাহাড় যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং চারপাশের ভূপ্রকৃতির বিস্তৃত দৃশ্যের জন্য পরিচিত। শান্তিপূর্ণ অবকাশ। উপরে উঠতে 15 মিনিট লাগলো। উপরে রয়েছে একটা ছোট্ট শিব মন্দির। শিমুলতলার লাট্টু পাহাড়, ডিসেম্বরের এক শীতকালে। দুঃখের বিষয় এটাই যে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না, নইলে ওপর থেকে একটা দুর্দান্ত ভিউ দেখা যায়। একদিকে দেখা যায় শিমুলতলার বিখ্যাত রাজবাড়ি, যেখানে একটু বাদেই যাব। আরেকদিকে রয়েছে শিমুলতলার রেল স্টেশন, যার ট্রেনের শব্দ শোনা যায় কিছুক্ষণ অন্তর অন্তর, কারণ এটা হাওড়া দিল্লি মেন লাইনের মধ্যে পড়ছে। লাট্টু পাহাড় ঘুরে এবারে চলে এলাম শিমুলতলার মূল আকর্ষণ শিমুলতলা রাজবাড়ি, যার আসল নাম নলডাঙ্গা রাজবাড়ি। চারপাশে আর কোনো বাড়িঘর নেই, আছে শুধু এই ভাঙা ভুতুড়ে রাজবাড়ি। একটা সময় পূর্ববঙ্গের ঢাকা শহরের এক রানীর প্রাসাদ ছিল এটা। এখন একাকী দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি।
বেশ অনেকগুলো বাংলা সিনেমার শুটিং হয়েছে এখানে। রিসেন্ট সিনেমার মধ্যে দুর্গেশগড়ের গুপ্তধনের শুটিং হয়েছিল এখানে, যেখানে সিনটা রয়েছে আবির চ্যাটার্জি ওরফে সোনাদার সাথে খরাজ মুখার্জির একটি সিন রয়েছে এই রাজবাড়ির সিঁড়িতে। এছাড়া শিমুলতলায় পুরনো সিনেমার মধ্যে তাপস পালের দাদার কীর্তির সিনেমাটার শুটিং হয়েছে। তিনি যেখানে থাকতেন সেই বাড়িটা রয়েছে এই শিমুলতলায়। আপনি আর কোনো সিনেমার নাম জেনে থাকলে কমেন্টে লিখবেন যেটা এই শিমুলতলায় শুটিং হয়েছে। চলে এলাম রাজবাড়ির সামনের দিকে। আসলে বর্তমানে যেটা সামনের দিকে থাকে সেটা আসলে রাজবাড়ির পেছন দিক, তবে সামনের দিকটায় খুব একটা মানুষ যায় না। এই রাজবাড়িতে এসে যদি ভেতরে ঢুকে অ্যাডভেঞ্চার না করেন তাহলে কি চলে? তবে গরমকালে এবং বর্ষাকালে ভেতরে না ঢোকাই ভালো। বুঝতেই পারছেন, বিওয়্যার অফ স্নেকস। তবে আমি যেহেতু শীতকালে এসছি তাই অতটা ভয় পাওয়ার কিছু নেই। রাজবাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়ে এবারে চলে যাব দুপুরের আহার করতে। তখন ঘড়িতে বাজে দুপুর 1:30। সামনেই আছে একটা খুব সুন্দর রিসর্ট, অন্য রিসর্ট বা আন্নিয়া রিসর্ট। এই রিসর্টে আপনি চাইলে এসে থাকতেও পারেন, তবে আমরা শুধু লাঞ্চের জন্য এলাম। ঢুকে বাঁদিকে আছে খাবার জায়গা। লম্বা জায়গায় সবাই চেয়ার টেবিলে বসে গেছে খেতে। খাওয়ার জায়গায় দেওয়ালটা সুন্দর পেন্টিং করে সাজিয়েছে। শিমুলতলায় এসে একটু বেশি খুশি হলাম, কারণ দুপুরে রয়েছে খাসির মাংস, সঙ্গে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, চাটনি আর পাঁপড়। এই রিসোর্টের মেনু কার্ডটা দেখুন। ভেজ থালি 100 টাকা। ভাতের সাথে আপনি সাইডে যা নেবেন তার এক্সট্রা দাম। মাটন নিয়েছিলাম, 220 টাকা এক্সট্রা লেগেছিল। চিকেন কারি 150 টাকা। খাওয়া দাওয়ার পর ঘড়িতে বাজে বিকেল 3টে। এবারে যাব আমাদের শিমুলতলা ভ্রমণের পরের স্পটে, শিমুলতলা থেকে 13 কিলোমিটার দূরে। যারা প্রকৃত প্রেমী, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসে, যারা ঝর্ণার স্রোত দেখতে ভালোবাসে, প্রচুর ছোট বড় পাথরে ঢাকা বিশাল এলাকা জুড়ে নিস্তব্ধ পরিবেশে ঝর্ণার স্রোতের শব্দ যেন সাউন্ড অফ মিউজিক। দুপুরবেলা খেয়ে দে এই জায়গায় জিরোতে দারুণ লাগে, তাও আবার শীতকালে। এই নদীর নাম তেলওয়া। প্রচন্ড গতিতে বয়ে চলা বিপুল পরিমাণ জলধারা, এই জলপ্রপাতগুলোর সৌন্দর্য। জাস্ট লুক এট দি ভিউ। সিধে নেমে এলাম, অসাধারণ। একটা জায়গায় দেখতে পেলাম পাথরে লেখা আছে দেওঘর। যদিও এটা বিহারে পড়ছে, তবে যারা দেওঘর ঘুরতে আসে তারা শিমুলতলায় আসলে এই জলপ্রপাতে আসে, যেমন আমরা এলাম। আপনিও কি এর আগে এসছেন? কমেন্টে জানাবেন। তবে নদী কিন্তু নিচে বয়ে যাচ্ছে, আমাদেরকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়েছে। ওপরে আছে বেশ কিছু মন্দির। শিবলিঙ্গ রয়েছে।
মন্দিরের পাশ দিয়ে দেখা যাচ্ছে নিচে বয়ে চলা তেলওয়া নদী, তার পাশ দিয়ে পর্যটকেরা ঘুরে বেড়াচ্ছে। দুর্দান্ত একটা সময় কাটালাম এই ধারারা ফলসে বা ধারহারা ফলস। হ্যাঁ, এই জায়গাটার নাম ধারারা ফলস। মোটামুটি 1 ঘন্টা মতন সময় কাটিয়ে এবারে আমরা ফিরে যাব দেওঘর। দেওঘরে ফিরে সন্ধেবেলা একটা রেস্টুরেন্টে টিফিন করতে ঢুকলাম। হোটেল ভারতীর অ্যাটাচ রেস্টুরেন্ট, কাবেরী রেস্টুরেন্টে। এখানে খেলাম 30 টাকা দিয়ে 2টো ভেজ পকোড়া আর 30 টাকার কফি। আজকে হোটেলে ফিরে খুব ফ্রেশ লাগছে। রাত 9টা নাগাদ ডিনার করতে গেলাম আমাদের গিরিজা সানরাইজ হোটেলের অ্যাটাচ রেস্টুরেন্টে। রাতে চিকেন রুটি খেয়ে ঘুমিয়ে গেলাম পরের দিনের একটা নতুন জায়গায় যাওয়ার জন্য। এরকম আরও নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। শিমুলতলা আপনার কেমন লাগলো? আপনি কতবার এসছেন? কমেন্টে জানাবেন। ভিডিওটায় প্লিজ লাইক করে উৎসাহ দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনি ভালো থাকুন। আজকের মতন টাটা।